এই রাজশ্রী, হয়েছে? আর কতক্ষণ? এই তো হয়ে গেছে প্রায়, আর 2 মিনিট। একটু তাড়াতাড়ি করো, এবার তো অনেকটা দেরি হয়ে গেছে। 2 মিনিট করে তুমি 15 মিনিট কাটিয়ে দিলে। আমার দোষ না, তোমার আলুর দোষ। কি যাতা বলছো? আরে কি সব বাজে আলু এনেছো বাজার থেকে, সেদ্ধই হচ্ছে না। বসো, এই হয়ে গেছে প্রায়। তুমি হাত ধুয়ে এসো, আমি খাবার বাড়ছি। রাজশ্রীর এই কথায় আমার বিন্দুমাত্র ভরসা নেই। আমি জানি ও ঠিক অন্তত আরও 10 মিনিট দেরি আমাকে করিয়েই ছাড়বে। কতবার করে বললাম আজকে বরং রাস্তা থেকে কিছু একটা খেয়ে নেব, তা হবে না। রাস্তার খাবার খেলে আমার নাকি কোলেস্টেরল বেড়ে যাবে। মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি রকমের খেয়াল রাখে আমার। আমি আর কি করি, চোখটা বন্ধ করে নতুন ক্লায়েন্টের সঙ্গে মিটিংয়ে কোন কোন টপিক প্রেজেন্ট করব সেগুলো আরেকবার মনে মনে সাজাতে থাকলাম। খাওয়া দাওয়া শেষ করে বেরোতে যাচ্ছি, ঠিক তখনই রাজশ্রী বলল, শোনো না, একটা কথা বলবো, রাখবে? হ্যাঁ বলো, যা বলবে তাড়াতাড়ি বলো, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। বলছি, আজকে সকাল থেকেই না আমার মনটা ভীষণ ডাকছে। তোমার আজকের যাওয়াটা কি খুবই দরকার? এসব কি বলছো রাজশ্রী? আজ কত বড় একটা ডিল হতে পারে জানো? অনেক কাঠখড় পুড়িয়ে মিস্টার বসুকে আজকের মিটিংয়ের জন্য রাজি করাতে পেরেছি। তুমি প্লিজ ব্যাকরা দিও না। আচ্ছা, যেতেই যদি হয় তুমি বরং ট্রেনে চলে যাও। তোমার গাড়ি চালিয়ে আজকে এতটা রাস্তা যাওয়ার দরকার নেই। আহ রাজশ্রী, কি হচ্ছেটা কি? তুমি তো জানো আমি এইসব ঠুনকো ব্যাপারকে একদমই গুরুত্ব দিই না। আমাকে যেতে দাও, আমার কিছু হবে না। আমি তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আসব। মেয়েদের মনে কখন যে কি চলে তা বোঝা বড় মুশকিল। আজ বছরখানেক হলো আমার ব্যবসাটা ভালো যাচ্ছে না। কোনো বড় অর্ডার পাইনি কতদিন হয়ে গেল। আজকের মিটিংটা যদি সাকসেসফুল হয় তাহলে আবার আমার ব্যবসাটা ঘুরে দাঁড়াতে পারে। অনেক টাকার প্রজেক্ট। স্যার আসবো? আসুন, প্লিজ বি সিটেড। থ্যাংক ইউ স্যার। আপনার ওয়ার্ক প্রোফাইল আমি চেক করেছি, আপনারা তো ভালোই কাজ করেন। তাহলে অর্গানাইজেশনের এখন এমন অবস্থা কেন? কি আর বলবো বলুন স্যার, হাতে ধরে যাদের কাজ শিখিয়েছিলাম তারাই বিশ্বাসঘাতকতা করলো। সেই ক্ষতিটাই পূরণ করে যাওয়ার চেষ্টা করছি। তবে স্যার, আমি আপনাকে এইটুকু বলতে পারি, যদি আপনি ভরসা করে আমাকে প্রজেক্টটা দেন তাহলে আমি আমার 100% রেসপন্সিবিলিটির সাথে কাজটা আপনাকে ডেলিভারি করব, আর তা ডেডলাইনের মধ্যেই করব। সে তো ভালো কথা, কিন্তু এতে তো অনেক টিম ওয়ার্ক লাগবে। আর আমি যতদূর জানি আপনার কাছে তো এখন... আপনি ঠিকই জানেন স্যার, আমার কাছে এখন সেই অর্থে কোনো টিম নেই ঠিকই, কিন্তু আমার কিছু পুরনো বন্ধু আছে স্যার, যারা আমার সাথে ফ্রিল্যান্সিং করতে রাজি। আর তারা সবাই আমার অত্যন্ত বিশ্বস্ত স্যার, আর তাদের এক্সপিরিয়েন্সও অনেক। ওকে, আমি আপনাকে একটা প্রজেক্ট দিচ্ছি, যদি সাকসেসফুলি ডান করতে পারেন দেন আপনার সাথে আমরা লং টার্মে কাজ করব। আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি, আপনি যাওয়ার সময় অ্যাডভান্সটা নিয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ যে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। ইচ্ছে করছে গাড়ি চালিয়ে আকাশে উড়ে বেড়াতে। এই অর্ডারটা ডেলিভারি হলে লোন টোন যা আছে সব শোধ হয়ে যাবে। আমি আবার আমার অফিসটা খুলতে পারবো। মল্লিক গ্রুপ অফ কোম্পানি আবার সোজা হয়ে দাঁড়াবে। রাজশ্রীকে একবার ফোন করে বরং সুখবরটা জানাই। হ্যালো হ্যালো রাজশ্রী, তুমি ভাবতে পারবে না, আমি অর্ডারটা পেয়েছি। সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ, একদম সত্যি। আবার আমাদের আগের দিন ফিরে আসছে রাজশ্রী, তুমি দেখে নিও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি। তুমি সাবধানে বাড়ি এসো আগে। কি? হ্যাঁ, তুমি বলেছিলে না তোমার মনটা ডাকছে? নাও, মিথ্যে প্রমাণ করে দিলাম তো সব। হ্যাঁ জ্ঞান ফিরতেই দেখলাম রাস্তার ধারের একটা জঙ্গলের মধ্যে গাড়িটা দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্টটার কথা মনে পড়ল। উফ, কি ভয়ানক! আমি যে বেঁচে আছি সেটা কিছুতেই নিজেরই যেন বিশ্বাস হচ্ছে না। দেখলাম মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, তবে ব্যথা নেই। খুব জোর বেঁচে গেছি। গাড়িটা স্টার্ট দিতে গিয়ে দেখলাম সেটা স্টার্ট নিচ্ছে না। যে হারে ঘা খেয়েছে তাতে না চলাটাই স্বাভাবিক। পকেট থেকে মোবাইলটা বার করে দেখলাম রাত 12টা 10 বাজে। বাপরে, এতক্ষণ অজ্ঞান হয়েছিলাম। রাজশ্রীও তো অনেকবার ফোন করেছে দেখছি। কল ব্যাক করতে যাব, অমনি ফোনটা সুইচ অফ হয়ে গেল।
চার্জ শেষ। না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। গাড়ির দরজা খুলে বেরিয়ে এলাম। কোথায় এটা? জায়গাটাকে বড় অচেনা লাগছে। মাথায় চোট লেগে সব কিছু কি গুলিয়ে যাচ্ছে? চারিপাশে তাকিয়ে দেখলাম রাস্তার আশপাশ সম্পূর্ণ ফাঁকা। রাস্তার ধারে ল্যাম্পপোস্টগুলো আছে বটে, কিন্তু সেগুলোতে কোনো রকমের আলো জ্বলছে না। নেহাত আকাশে চাঁদ আছে, তাই তার আলোয় সবকিছুকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু জায়গাটাকে চিনতে পারছি না কেন। আর এতক্ষণ দাঁড়িয়ে আছি, একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নজরে পড়ল না। এ কোন জায়গা? গাড়িটারি কিছু না পেলে বাড়ি ফিরবো কেমন করে? ভাবতে না ভাবতেই দেখলাম সামনের রাস্তায় দুটো হেডলাইটের আলো এই দিকেই এগিয়ে আসছে। পরিমরি করে সেটাকে দাঁড় করাবার জন্য হাত দেখালাম। সেটা দাঁড়িয়েও পড়ল। কোথায় যাবেন? অশোকনগর যাব দাদা, একটু নিয়ে যাবেন? উঠে আসুন, আমি ওদিকেই যাচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, বলেই লোকটার গাড়িতে উঠে পড়লাম। দেখলাম লোকটার মুখটা একটা গামছা দিয়ে ঢাকা। একটা কাঠের পুতুলের মতন চুপ করে সে গাড়ির স্টিয়ারিং ধরে বসে আছে। মনে হচ্ছে সে যেন গাড়িটাকে চালাচ্ছে না, গাড়িটা যেন এমনিতেই একা একা চলেছে। কিন্তু কোনো কথা না বলে কি এইভাবে চুপ করে বসে থাকা যায়? লোকটা আমার বিপদের সময় সাহায্য করেছে, তার সাথে একটু সৌজন্যের সাক্ষাৎকার না করলে কি চলে? তাই আলাপ করবার জন্যই জিজ্ঞেস করলাম, আপনি কি অশোকনগরের দিকে থাকেন? না, আমার বাড়ি বয়রা। অশোকনগর হয়ে বয়রা যাব। আচ্ছা, আপনার নামটা জানা হলো না। আমার নাম বিপ্লব। হঠাৎ দেখলাম তার মুখের গামছাটা দমকা হাওয়ার ঝাপটে খুলে গেল। এবার আমি তাকে পরিষ্কার চিনতে পারলাম। এ তো আমার মামার বাড়ির পাশের বাড়ির ছেলে বিপ্লব। উচ্ছ্বাসিত হয়ে তাকে বললাম, বিপ্লব তুই? আরে তুই আমাকে চিনতে পারছিস না? আমি আবির। আরে বয়রায় তোদের বাড়ির পাশেই তো আমার মামার বাড়ি। ছোটবেলায় মামার বাড়ি গিয়ে কত খেলেছি তোর সাথে। ছেলেটা এবার আমার দিকে ঘাড় ঘুরিয়ে একবার তাকালো, তারপর বলল, ও হ্যাঁ হ্যাঁ, এবার চিনেছি। ভালো আছিস আবিদ্দা? হ্যাঁ রে, ভালোই আছি। তবে আজকে আরেকটু হলেই ভোগে চলে যাচ্ছিলাম, বুঝলি। বিরাট অ্যাক্সিডেন্ট করেছি, গাড়িটা রাস্তায় পড়ে আছে। আমি কোনো রকমে প্রাণে বেঁচেছি। দেখছিস না মাথা দিয়ে কীরকম রক্ত বেরোচ্ছে? হ্যাঁ তাই তো, মাথায় তো অনেক চোট লেগেছে দেখছি। তারপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপ করে বসে রইলাম। বিপ্লব আবার কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে বসে গাড়ি চালাতে থাকলো। কিছুক্ষণ পরে ওকে কি একটা প্রশ্ন করতে গিয়েই চমকে উঠলাম। দেখলাম ওর কপালের পাশ দিয়ে রক্তের ধারা বেয়ে নামছে। ভুল দেখছি না তো? চোখটাকে ভালো করে রোগড়ে নিয়ে আবার তাকালাম। না না, কোথায় রক্তের ধারা? কিচ্ছু নেই তো। দাদা, কি দেখছো অমন হা করে? হ্যাঁ, না না, কিছু না, কিছু না। নাও, তোমার বাড়ি এসে গেছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আমার বাড়ির সামনে চলে এসেছি। এই রাস্তায় কখন ঢুকলাম কে জানে। যাকে সে নিয়ে আর বেশি না ভেবে গাড়ি থেকে নেমে পড়লাম। তোকে অনেক ধন্যবাদ ভাই, অনেক বড় উপকার করলি তুই। ওরকমভাবে বলার কিছুই নেই, খুব তাড়াতাড়ি আমাদের আবার দেখা হবে। এই বলেই সে হুশ করে গাড়ি নিয়ে চলে গেল। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওর সাথে আবার দেখা হবার মানেটা কি? যাকে অনেক রাত হয়েছে, নিশ্চয়ই রাজশ্রী খুব চিন্তা করছে আমার জন্য। দরজার কাছে যেতেই মনে হলো সেটা ভেতর থেকে খোলা। এত রাতে দরজা খোলা কেন? বুঝেছি, পাগল মেয়েটা আমার জন্য দরজা খোলা রেখেছে। ভেতরে ঢুকেই দেখলাম সোফার ওপর সুজাতা বিমর্ষভাবে বসে আছে, আর তার আশপাশ ঘিরে আছে বেশ কয়েকজন স্ত্রীলোক। তাদের সবারই মুখের ভাব থমথমে। আমি রাজশ্রীর সামনে গিয়ে বললাম, রাজশ্রী কি হয়েছে? রাজশ্রী আমার কথার কোনো ভ্রুক্ষেপ করল না, যেন আমি ওর সামনে এসে দাঁড়াইনি। ও এক হাত দিয়ে চোখ মুছে নিয়ে বলল, কতবার করে বললাম গাড়ি আস্তে চালাবে, কিছুতেই শুনল না। স্টিয়ারিং ধরলে যেন আর হুঁশ থাকে না। আজকেও বারবার করে বলেছিলাম আমার মনটা বড় কুঢাকছে, তুমি আজকে ট্রেনে যাও। শুনল না, কিছুতেই শুনল না। যদি শুনতো তাহলে আজকে এভাবে। কী সব শুনছি আমি? না না না, কিছু একটা গন্ডগোল নিশ্চয়ই আছে। ব্যাপারটা আমার কাছে মোটেই সুবিধার লাগছে না। জল জ্যান্ত আমি চোখের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে আমার মৃত্যুর বৈঠক বসেছে।
এবার চিৎকার করে বললাম, রাজশ্রী, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? তবু কোনো ভ্রুক্ষেপ নেই। ও যেন শুনতেই পাচ্ছে না আমার কথা, আমার উপস্থিতি। ও কি টের পায়নি? রাজশ্রী, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না? রাজশ্রী, রাজশ্রী! না, ও কোনো ভ্রুক্ষেপ করলো না। কেবল শূন্য দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকলো। তার চোখ বেয়ে নামছে জলের ধারা। হঠাৎ ড্রেসিং টেবিলের আয়নায় আমার চোখ পড়তেই আঁতকে উঠলাম। এ কি দেখছি আমি? আমার মাথার ভেতর ঢুকে রয়েছে একটা লোহার রডের টুকরো, আর সেখান থেকে ফিনকি দিয়ে বেরোচ্ছে রক্তের ধারা। এইবার আমার কাছে সবকিছু পরিষ্কার। অ্যাক্সিডেন্টে আমি একটুর জন্য বেঁচে যাইনি। ওই অ্যাক্সিডেন্টেই খাঁচা ছেড়ে পালিয়েছে আমার প্রাণ পাখি। তার মানে আমি এখন প্রেত। আমার এত স্বাদের বাড়ি ঘর, সংসার, এত স্বপ্ন, সব শেষ। হ্যাঁ, আমি আর নেই এই এত সুন্দর পৃথিবী। আর আমার না, কাল রাতেও রাজশ্রী আমার বুকের ওপর মাথা রেখে ঘুমিয়েছিল। সে এখন আমার সামনেই বসে আছে, অথচ আমি চাইলেও আর তাকে ছুঁতে পারবো না। এখন থেকে কোন অজানা প্রেত লোকেই হবে আমার ঠাই। হ্যাঁ, তাই তো শুনেছি, অপঘাতে মরলে তাদের তো প্রেতলোকেই ঠাই হয়। ভূত, প্রেত, পিশাচ এরাই হবে এখন থেকে আমার নিত্যদিনের সঙ্গী। হায় রে জীবন! হঠাৎ নিজেকে কেমন যেন হালকা লাগছে। মনে হলো বাতাসে মিশে যাচ্ছি যেন। চোখের নিমেষে আমার ঘর ছেড়ে কোথায় যেন এসে দাঁড়ালাম। চারিপাশে কিচ্ছু নেই। যতদূর চোখ যায় কেবল রুক্ষ জমি আর মরা গাছের সারি। এ কোথায় এসে পড়লাম? মৃত্যুর পরে এখানেই কি অপঘাতে মৃত ব্যক্তির আত্মার ঠাঁই হয়? এই কি নরক? হঠাৎ একটা গোঙানির আওয়াজ যেন দূর থেকে ভেসে আসতে শুনলাম। এদিকে ওদিকে তাকাতেই সামনে বেশ খানিকটা দূরে দেখতে পেলাম একটা বিভৎস চেহারার প্রাণী আমার দিকে এগিয়ে আসছে। এত বিভৎস, এত ভয়ঙ্কর কোনো প্রাণী যে ইহজগতে থাকতে পারে তা আমি কল্পনাও করিনি কখনো। আবার মনে হলো, ইহজগৎ কোথায়? আমি যে এখন আর জীবিত মানুষ নই। প্রাণীটা আমার কাছে চলে এসেছে ক্রমশ। আমার একেবারে সামনে এসে আমার দিকে আগুন ছড়া দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আর আমিও তার দিকে তাকিয়ে থাকলাম ফ্যালফ্যাল করে। তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ যেন কেমন ঘোর লাগলো। চোখের সামনে সবকিছু কেমন যেন খোলা হয়ে যেতে থাকলো। সেই সাথে মাথাটাও ঘুরতে থাকলো প্রচণ্ড। আর যেন মাটিতে দাঁড়িয়ে থাকতে পারছি না। আরে কি হলো? তারা নেই নাকি? চোখ খুলতেই দেখলাম ঠিক আমার ঘরের মতোই একটা ঘর। পাশেই দাঁড়িয়ে আছে আমার সহধর্মিণী। রাজশ্রী, তুমি এখানে কি করে এলে? সর্বনাশ করেছে। এ আবার কি কথা? 2 বছর আগে নিজেই তো বিয়ে করে নিয়ে এলে। কি হয়েছে বলো তো? হ্যাঁ, এটা কোথায়? এটা কি পৃথিবী? হ্যাঁ, ও মাগো, এ আমার কি সর্বনাশ হলো? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? নিজের বাড়িতে বসে কি সব ভুলভাল বকে চলেছে? নিজের বাড়ি? রাজশ্রী, আমি আমি বেঁচে আছি? তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? কি হয়েছে বলো তো? এরকম বাজে বকছো কেন? ডাক্তারের কাছে নিয়ে যাব? না না, আমি ঠিক আছি। আসলে একটা স্বপ্ন দেখছিলাম। তা কি স্বপ্ন শুনি? থাক, ও আর তোমার শুনতে হবে না। ঠিক আছে, নাও খেয়ে নাও। আবার অতটা রাস্তা গাড়ি চালিয়ে যাবে? না, ভাবছি আজকে তোমার কথাই রাখি। আজকে আর গাড়ি চালিয়ে যাব না, আজকে বরং ট্রেনেই যাই। সে কি ঠিক শুনছি আমি? ট্রেনে গেলে তোমার দেরি হয়ে যাবে না? তা হলে হবে একটু। আর তাছাড়া সবসময় সময়ের অত হিসেব করতে নেই।